প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, ইয়াসিন একাডেমির কেমিস্ট্রি ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের কেমিস্ট্রি বইয়ের যে চ্যাপ্টার 7 রয়েছে রাসায়নিক বিক্রিয়া, সেই চ্যাপ্টার থেকে বিগত বছরের বোর্ড এক্সাম এবং গুরুত্বপূর্ণ স্কুল সমূহে আসা এমসিকিউ প্রশ্নগুলোর সলভ ক্লাস শুরু করছি। তো আমরা মোট 124টি গুরুত্বপূর্ণ এমসিকিউ এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে সলভ করে দেখাবো, যেগুলো আমরা ধারাবাহিক 4টি ভিডিওতে নেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের প্রথম ক্লাস এই চ্যাপ্টারের এমসিকিউ সলভের, এবং প্রথম ক্লাসে আমরা 1 থেকে 30 অর্থাৎ প্রথম 30টি এমসিকিউ তোমাদেরকে সলভ করে দেখাবো। সো আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং যে কোনো সমস্যা ফেস করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো এখানে তোমরা প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেখানে কি লেখা দেখো, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। এখানে আমরা একটা রাসায়নিক বিক্রিয়া দেখতে পাচ্ছি। এখানে ক্যালসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া দেখানো হয়েছে। তো এখানে কি উৎপন্ন হবে সেটা এখানে বলা নেই। তোমরা জানো যে কোনো ধাতুর সঙ্গে যখন অক্সিজেনটা যুক্ত হবে তখন হচ্ছে এটা ক্যালসিয়াম অক্সাইড, এটা তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড। এখন কথা হচ্ছে, এই যে বিক্রিয়াটা আমি লিখলাম এটা কিন্তু আমাদেরকে সমতাকরণ করতে হবে, কারণ এখানে কিন্তু সমতাকরণ হয়নি। সো এই জন্য আমরা যেটা করবো, এখানে দেখো এখানে আমাদের অক্সিজেন আছে ডান পাশে একটা, কিন্তু বাম পাশে অক্সিজেন পরমাণু আছে 2টা। তাহলে আমাদের অক্সিজেন পরমাণু লেভেল করার জন্য আমাদের এই সামনে একটা 2 বসিয়ে দিলাম। তাহলে এখন বাম পাশেও 2টা অক্সিজেন পরমাণু আছে, ডান পাশেও 2টা আছে। কিন্তু এখন আবার দেখো ক্যালসিয়াম কিন্তু ডাবল হয়ে গেল, তাই বাম পাশে যে ক্যালসিয়ামের একটা পরমাণু দেখা যাচ্ছে সেখানে আমরা বাম পাশে 2 দিয়ে দেবো। তাহলে এখন কিন্তু ব্যালেন্স হয়ে গেল, অর্থাৎ সমতাকরণ কমপ্লিট। তো এখন আমাদেরকে এখানে কি বলা হয়েছে দেখো, উল্লিখিত এই যে বিক্রিয়াটি, এই উল্লিখিত বিক্রিয়াটি কি সংযোজন বিক্রিয়া কিনা, এটা আমাদের প্রথম অপশন। তো সংযোজন বিক্রিয়া কিনা, সেক্ষেত্রে আমরা যেটা জানি যে সংযোজন বিক্রিয়া কখন বলা হয়, যে জারণ বিজারণ বিক্রিয়ায় 2 বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা মাত্র উৎপাদ উৎপন্ন করবে, তখন আমরা সেই বিক্রিয়াকে বলবো সংযোজন বিক্রিয়া। অর্থাৎ তোমরা যদি দেখো যে বাম পাশে তোমাদের বিক্রিয়কে 2টা বিক্রিয়ক আছে আর ডান পাশে একটা উৎপাদ আছে, তাহলে অবশ্যই এটা একটা কি সংযোজন বিক্রিয়া। তাহলে আমাদের এখানে প্রথম যে অপশনটি দেওয়া আছে, এই বিক্রিয়াটি অবশ্যই একটি সংযোজন বিক্রিয়া। কেন? কারণ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে বাম পাশে হচ্ছে আমাদের 2টা বিক্রিয়ক আর ডান পাশে আমাদের উৎপাদ কয়টা? মাত্র একটা। তাহলে এটা সংযোজন বিক্রিয়া হলো। আর 2 নম্বর অপশনে বলা হয়েছে যে এই বিক্রিয়াটা কি জারণ বিজারণ বিক্রিয়া কিনা, এটা আমাদেরকে বলা হয়েছে যে এটা সঠিক কিনা। তো সাধারণভাবে তোমরা জানো যে আমাদের সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন এবং হচ্ছে দহন, এই যে বিক্রিয়াগুলো, এগুলো সাধারণত কিন্তু জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু হয়ে থাকে। তবুও আমরা হচ্ছে এটা জারণ বিজারণ কিভাবে হলো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা জানো যে মুক্ত মৌল, মুক্ত পরমাণু, এগুলোর কিন্তু জারণ সংখ্যা 0 হয়। তো এখানে বাম পাশে তোমরা যে ক্যালসিয়াম দেখতে পাচ্ছ, এটা মুক্ত পরমাণু অবস্থায় আছে, তাই এটা হচ্ছে কি, এটার জারণ সংখ্যা হবে 0। আবার অক্সিজেন হচ্ছে মুক্ত মৌল হিসেবে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি জারণ সংখ্যা 0 হবে। তো ডান পাশে যে যৌগটা উৎপন্ন হয়েছে সেখানে কিন্তু দেখো তাদের জারণ বিজারণ সংখ্যা কিন্তু চেঞ্জ হয়েছে। যেমন এখানে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামটা 2টা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ পরিণত হয়েছে, এবং সেই 2টা ইলেকট্রন যেটা ক্যালসিয়াম ত্যাগ করলো সেটাই আবার অক্সিজেন গ্রহণ করে তাদের অক্সিজেনের জারণ সংখ্যা হয়েছে 2-। অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের 2টা বিক্রিয়কের কিন্তু জারণ সংখ্যা বিক্রিয়ার মাধ্যমে চেঞ্জ হলো, তাই অবশ্যই এটা হচ্ছে একটি রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। আর লাস্ট আমাদের অপশন বলেছে দহন বিক্রিয়া কিনা, সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা জানি যে আসলে কোনো মৌল বা যৌগকে যখন বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে তোমরা পুড়িয়ে সেটার ওই মৌলের অক্সাইডে পরিণত করা হয়, তখন সেই বিক্রিয়া কিন্তু দহন বিক্রিয়া বলে। অর্থাৎ তুমি যদি দেখো যে তোমার বিক্রিয়ায় একটা অক্সিজেনের উপস্থিতি আছে এবং সেই অক্সিজেনটা বিক্রিয়া করে ডান পাশে তোমরা দেখবে যে কোন একটা ধাতুর বা মৌলের অক্সাইডে পরিণত হয়েছে, তাহলে সেটা অবশ্যই দহন বিক্রিয়া। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ক্যালসিয়ামের সঙ্গে অক্সিজেন আছে এবং আমাদের উৎপন্ন যৌগটা হচ্ছে একটা অক্সাইড, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড। সো এটা অবশ্যই একটি দহন বিক্রিয়া হবে। তাই আমাদের সঠিক উত্তর হবে 1, 2 এবং 3, অর্থাৎ অপশন ডি। ওকে, সো এবার আমরা 2 নম্বরটা দেখব। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে নিচের কোন যৌগটি পানিতে অদ্রবণীয়। এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই প্রশ্নটার উত্তর কিন্তু তোমাদের বইয়ে একেবারে হুবহু দেওয়াই আছে। দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে পানিতে অদ্রবণীয়। এটা তোমরা পাবে হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া এখানে। আর এমনিতেও আরো কিছু এরকম যৌগ আছে। তো তোমরা যদি অধঃক্ষেপণ বিক্রিয়ার এখানে এসে দেখো, এখানে কিন্তু কিছু যৌগ আছে, যেমন সিলভার ক্লোরাইড এই যৌগটা, তারপরে ব্যারিয়াম সালফেট এই যৌগটা, এরকম কয়েকটা যৌগ আছে যেগুলোর দ্রবণীয়তা পানিতে অত্যন্ত কম।
তাই এগুলোকে আমরা অদ্রবণীয় বলতে পারি। সো এগুলো কিন্তু অনেক সময় অপশনে থাকে, সো এগুলো খেয়াল রাখবে। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে সি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, সো এরপর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, এই যে যৌগটা দেওয়া আছে Na2SO3, এই যৌগের সালফারের জারণ সংখ্যা কত? এখানে অপশন আছে, তো আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এটা হিসাব নিকাশের সময় তোমরা সবসময় খেয়াল রাখবা যে যে সকল যৌগে আমাদের অক্সিজেন থাকবে, তো সেই অক্সিজেনের পার্টটাকে তোমরা আলাদাভাবে চিন্তা করবে, ওটা হচ্ছে নেগেটিভ পার্ট, আর এই পাশে এইটুকু হচ্ছে পজিটিভ পার্ট। তাহলে আমাদের যে কোনো যৌগে প্লাস এবং মাইনাসের এই দুই পার্টের হিসাব সমান হতে হবে। অর্থাৎ এখানে যদি -6 হয়, তাহলে বাম পাশের প্লাসের এখানে +6 হতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমরা জানি যে অক্সিজেনের জারণ সংখ্যা সাধারণত -2 হয়। তো তাহলে এখানে যেহেতু অক্সিজেন পরমাণু হচ্ছে 3টা, তাহলে -2 × 3, তাহলে এখানে আমাদের টোটাল মাইনাস মান হচ্ছে -6 জারণ সংখ্যা। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে টোটাল প্লাসের মানটা হবে +6। সো তাহলে +6 করার জন্য তোমরা জানো যে সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, তাহলে এখানে সোডিয়াম 2টা আছে, তাহলে এটা হচ্ছে +2। তাহলে +6 হওয়ার জন্য আমাদের সালফারের এখানে লাগবে হচ্ছে টোটাল +4। তো তাহলে সালফার যেহেতু আছে আমাদের 2টা, তাহলে 2টার জন্য আমাদের এখানে +4, আর একটা সালফার করানোর জন্য আমাদের এটা হবে +2, অর্থাৎ অর্ধেক। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কোনটা? সি, +2। এটা হচ্ছে তোমার বের করা একটা শর্টকাট টেকনিক। আর এমনিতে তোমাদের যখন সৃজনশীলের জন্য আসবে, তখন তোমরা বিস্তারিতভাবে যেভাবে করো সেভাবে এক্স ধরে করে নিবে। তো সেটা তোমাদের এমসিকিউর সময় দরকার নেই, কারণ সেক্ষেত্রে অনেক টাইম বেশি লাগবে। তো তোমরা যদি এভাবে চিন্তা করো যে অর্থাৎ একটা সাইড মাইনাস একটা সাইড প্লাস, তাহলে তোমাদের হিসাবটা আরো সহজ হবে। তো 4 নাম্বার প্রশ্নে বলা হয়েছে নিচের কোন যৌগে সালফারের জারণ মান হচ্ছে +4। তো এখানে 4টা অপশন আছে। প্রথম অপশন হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। তো এখানে তোমরা দেখো, একটু আগে আমি যে ট্রিক্সটা বললাম, এই ট্রিক্স খাটিয়ে খুব সহজে কিন্তু প্রত্যেকটা এখানে জারণ মান বের করতে পারবে সালফারের। তো এখানে দেখো এই যে অক্সিজেন আছে যেহেতু, তার মানে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করে নেব। তাহলে এটা হচ্ছে মাইনাস পার্ট, এটা হচ্ছে প্লাস পার্ট। তো এখানে আমাদের অক্সিজেন আছে 4টা, তাহলে -2 × 4 মানে -8। আর তাহলে আমাদের প্লাসের মানটা হবে টোটাল কত? +8। তাহলে এখানে হাইড্রোজেনের ভাগে পরে কতটুকু দেখো, +2, কারণ যেহেতু হাইড্রোজেন হচ্ছে +1 করে। এবং তাহলে সালফারের এখানে সালফারের পার্টে থাকবে হচ্ছে +6, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড আর সালফারের জারণ মান হচ্ছে +6। আচ্ছা, এবার একই হবে দেখো পরবর্তীটা H2SO3। এখানে আমাদের এই যে অক্সিজেন পার্টের যেটা, এটা হচ্ছে -6, আর এই প্লাসের পার্টে হচ্ছে +6। তো হাইড্রোজেন যেটা H2, ওর পার্টে হচ্ছে এটা +2, ও কন্ট্রিবিউট করে। তাহলে সালফার কন্ট্রিবিউট করবে কতটুকু? +4, তাহলে +6 হবে টোটাল। তাহলে এখানে আমাদের যে প্রশ্ন চাওয়া হয়েছে যে সালফারের জারণ মান +4 কোনটায়, তাহলে সেটা কিন্তু উত্তর হবে এটা, H2SO3। আর সি নাম্বারে তোমরা দেখো, এখানে কিন্তু এই যে অক্সিজেন পার্টে কিন্তু -8, আর তাহলে এখানে হবে +8। এখানে +8 এর মধ্যে তোমরা জানো কপার হচ্ছে +2, তাহলে সালফারের কন্ট্রিবিউশন হচ্ছে +6, তাহলে +8 হয়। তাহলে এটা কিন্তু সঠিক উত্তর না, তাহলে সঠিক উত্তর হবে H2SO3। এইভাবে তোমরা ক্যালকুলেট করবে। ওকে, সো এবার 5 নম্বর প্রশ্ন দেখো। 5 নম্বরে বলা হয়েছে যে পটাশিয়াম ডাইক্রোমেটের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত। তো এখানে একটা ব্যাপার আসছে যে কেন্দ্রীয় পরমাণু মানে তোমরা বুঝতে পারবা যে যখন তোমাদের একটা যৌগের মধ্যে 3টা পরমাণু থাকবে, তখন মাঝখানের যেটা, এটা হচ্ছে আমাদের কি কেন্দ্রীয় পরমাণু। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু আমরা দেখতে পাচ্ছি ক্রোমিয়াম। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা বের করতে হবে। তো আবার দেখো একই ফর্মুলা, আমরা এখানে অক্সিজেন পার্টে দেখবো নেগেটিভ কত আছে। এখানে আমরা জানি যে -2 × 7 অর্থাৎ -14। তাহলে আমাদের প্লাস পার্টও থাকতে হবে +14। তাহলে এখানে পটাশিয়াম কতটুকু কন্ট্রিবিউট করে, আমরা জানি যে পটাশিয়ামের জারণ সংখ্যা +1, তাহলে +1 × 2 অর্থাৎ +2। তাহলে ক্রোমিয়াম যেটা, এই ক্রোমিয়াম Cr2, এটা কি কন্ট্রিবিউট করতে হবে কত? +12। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে Cr2 আছে, অর্থাৎ 2টা ক্রোমিয়াম কন্ট্রিবিউট করবে +12। তাহলে একটা ক্রোমিয়াম কন্ট্রিবিউট করবে কত? হাফ, +12 এর অর্ধেক, মানে হচ্ছে কত? +6। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি ডি, +6। এই প্রশ্নটা দেখো অনেকবার কিন্তু আসছে বোর্ডে। তার মানে এই ধরনের একটা প্রশ্ন আসবে, এটা তোমরা শিওর থাকো। সেটা তোমরা স্কুলের প্রশ্ন পাও অথবা বোর্ডে, যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা তোমরা আশা করি বের করতে পারবে। তো এরপরে দেখো আমাদের 6 নম্বর যে প্রশ্নটা আছে, সেখানে বলা হয়েছে যে আর্দ্র কপার সালফেট এর বর্ণ কি।
এটা খুবই কমন একটি প্রশ্ন। তোমরা জানো যে কপার সালফেট, এটাকে কিন্তু আমরা বাংলাতে তুতে বলে থাকি। তো এই কপার সালফেট, এটার যে কেলাস, এটা মূলত দুই ভাবে থাকে। একটা হচ্ছে পানি যুক্ত, সেটাকে আমরা আর্দ্র বলে থাকি, আর আরেকটা থাকে পানি ছাড়া, সেটাকে আমরা বলি শুষ্ক বা অনার্দ্র। তো ইংরেজিতে যখন তোমার এখানে 5 হলো, তোমরা জানো যে পানি যুক্ত থাকে এটার কেলাসে, তো সেটাকে আমরা বলি পেন্টাহাইড্রেট কপার সালফেট, বা যেটাকে আমরা বলি ব্লু ভিট্রিয়াল। তো এটার বর্ণ হয় তখন যখন পানির সাথে যুক্ত থাকে, তখন হবে কি নীল। আর যখনই এখান থেকে পানি সরে যাবে, অর্থাৎ এটা অ্যানহাইড্রাস কপার সালফেট নামে আমরা ডাকবো, তখন এটা রং হয়ে যাবে কি সাদা। তো এই দুইটার যে কোনো একটা কিন্তু সবসময় প্রশ্নে আসে, তোমরা দুইটাই মনে রাখবে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি নীল। এরপরে 7 নম্বরে দেখো একটা কেমিক্যাল রিঅ্যাকশন দেওয়া আছে। এই রিঅ্যাকশনটা আশা করি তোমাদের অনেক পরিচিত একটা বিক্রিয়া। এটা একটা রেডক্স বিক্রিয়া, তোমরা সবাই জানো। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে কে বিজারিত হয়েছে এবং কে জারিত হয়েছে, স্ট্যানাম এবং আয়রনের মধ্যে, সেটাই কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো, এখানে আমাদের মেইন যেই দুইটা আয়ন এখানে কাজ করবে, সেটা হচ্ছে স্ট্যানাম এবং হচ্ছে আয়রনের যে আয়ন, সেগুলো। তোমরা জানো যে এসএন মানে হচ্ছে টিন, টিনকে বোঝায়। তো টিনের কেমিক্যাল ল্যাটিন নেম হচ্ছে স্ট্যানাম, আর হচ্ছে এফি মানে হচ্ছে আয়রন, ফেরাম। তো এখন এখানে খেয়াল করো যে এখানে আমাদের স্ট্যানাম যেটা হয়েছে, যে স্ট্যানামের এখানে কিন্তু স্ট্যানামের সাথে দুইটা ক্লোরিন যুক্ত আছে, তাই না? তো তাহলে এখানে স্ট্যানামের জারণ সংখ্যা হচ্ছে +2। আবার এখানে এই ডান পাশে খেয়াল করো, স্ট্যানামের সাথে কিন্তু 4টা ক্লোরিন যুক্ত, তার মানে এখানে স্ট্যানামের জারণ সংখ্যা হয়ে যাবে কত, +4। অর্থাৎ স্ট্যানামের জারণ সংখ্যা +2 থেকে +4 এ চেঞ্জ হয়েছে। তাই আমরা এইভাবে লিখতে পারি যে স্ট্যানাম 2+ -2 ইলেকট্রন, স্ট্যানাম 4+। তাহলে এই আয়নটাকে আমরা বলি স্ট্যানাস এবং এটাকে বলি স্টেনিক। তাহলে স্ট্যানাস ক্লোরাইড থেকে স্টেনিক ক্লোরাইড যখন কনভার্ট হলো, দ্যাট মিনস এখানে ইলেকট্রনের ত্যাগ হয়েছে। তো আমরা জানি যে জারণ মানে ইলেকট্রনের ছাড়ন বা ইলেকট্রন ত্যাগ। তাই এখানে আমাদের এই অংশটা, এটা হচ্ছে জারণ। এবং সেক্ষেত্রে তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের স্ট্যানাস আয়ন যেটা আছে, এটা অবশ্যই জারিত হয়েছে, এবং তার মানে এই যে এখানে 3 নম্বর যে অপশনটা, এটা কিন্তু সঠিক। ঠিক একইভাবে দেখো, আমাদের এখানে আয়রনের সঙ্গে 3টা ক্লোরিন যুক্ত আছে, তার মানে এখানে আয়রনের জারণ সংখ্যা হচ্ছে 3+, অর্থাৎ এটা হচ্ছে ফেরিক আয়ন। আর এখানে খেয়াল করো, আয়রনের সঙ্গে আমাদের 2টা ক্লোরিন যুক্ত আছে, দ্যাট মিনস এখানে এটার জারণ সংখ্যা হচ্ছে +2। তাহলে 3 থেকে 2 হলো। এখন +3 থেকে +2 তখনই হয় যখন এটা ইলেকট্রন গ্রহণ করে। তাই আমরা এটাকে লিখতে পারি, যেহেতু এর সাথে 2 ছিল, তাই 2Fe3+, এটা টোটাল 2টা ইলেকট্রন গ্রহণ করে 2Fe2+ এ কনভার্ট হয়েছে। তার মানে আমাদের বিক্রিয়ার এই যে অংশটা, এখানে হচ্ছে আমাদের বিজারণ ঘটেছে, কারণ আমরা জানি যে বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। তাই আয়রনের যে ফেরিক আয়নটা Fe3+, এটার অবশ্যই বিজারণ ঘটেছে। তাই 1 নম্বর অপশনটাও এখানে সঠিক। আর 3 নম্বরে বলা হয়েছে ক্লোরিন মানে ক্লোরাইড আয়নটা দর্শক আয়ন কিনা। তো ক্লোরাইড আয়নের তোমরা জানো যে এখানে ক্লোরিনের জারণ সংখ্যাটা থাকে হচ্ছে -1। তো এখানে প্রত্যেকটা জায়গায় খেয়াল করে দেখবে যেটা যে জারণ সংখ্যা বাম পাশে এবং ডান পাশে -1ই রয়েছে, এটা কিন্তু চেঞ্জ হয়নি। সো দ্যাটস ওয়াই আমাদের এই 3 নম্বর অপশনটাও সঠিক। এবং তোমরা একটা জিনিস খেয়াল করবে, যখন আমাদের মেইন যে দুইটা আয়ন স্ট্যানাস এবং হচ্ছে ফেরিক, এই দুইটা আয়নের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে মেইন ইলেকট্রন আদান প্রদান ঘটেছে। তাই আমাদের এখানে ক্লোরাইডের কিন্তু এখানে কোনো ভূমিকা নেই। সুতরাং এটা হচ্ছে দর্শক আয়ন বা স্পেকটেটর আয়ন। তাই আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে ডি, 1, 2 এবং 3। ওকে, সো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 8 নম্বর প্রশ্নের একটা উদ্দীপক আছে। উদ্দীপকে তোমরা দেখো যেখানে প্রোটন সংখ্যা বলা হচ্ছে 29, এটা হচ্ছে X। তোমরা জানো যে 29 হচ্ছে কপারের। এরপরে পারমাণবিক সংখ্যা 9, এটা হচ্ছে তোমার ফ্লোরিন। এবং লাস্টে বলা হয়েছে যে জেড হচ্ছে একটি ধাতু যেটা মরিচা গঠন করে। এখন তোমরা জানো যে আয়রন, যেটা আয়রনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি মরিচা গঠন করে, এবং মরিচার সংকেতও তোমরা অনেকে শিখে ফেলেছো অলরেডি। সেটা হচ্ছে আয়রনের যে অক্সাইডটা Fe2O3.NH2O, এটাও কিন্তু অনেক সময় এমসিকিউতে আসে, সেটা মনে রাখবে। তাহলে আমরা 3টা মৌল আইডেন্টিফিকেশন করে ফেললাম। এবার হচ্ছে আমাদেরকে দেখতে হবে এখানে 3টা যে অপশন কোনটা কারেক্ট। তো প্রথমে বলা হয়েছে 1 নম্বরে যে ওয়াই সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। এখানে ওয়াই হচ্ছে ফ্লোরিন। তো তোমরা এটা অনেকেই পর্যায় সারণী যখন চ্যাপ্টারটা পড়েছো, চ্যাপ্টার 4, সেখানে দেখেছো যে ফ্লোরিনের অবস্থান কিন্তু এটি যে পর্যায়ে আছে তার একেবারে ডানের দিকে। তো এটা হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, এর তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। সুতরাং তোমরা এটাকে এভাবে করে মনে রাখবে, এবং এটার যদি তোমরা
হায়ার স্টাডিজ করবে, যখন কলেজে উঠবে তখন দেখবে যে এর তড়িৎ কত একটা মান আছে, সেটা আমরা দেখি যে 4, যেটা আসলে অন্যান্যগুলোর চেয়ে বেশি। যেমন ক্লোরিনের কিন্তু নর্মালি থাকে 3.5, তারপরে হচ্ছে অক্সিজেনের থাকে 2.5, তো এরকম ভ্যালু আছে। তো এক্ষেত্রে আমরা এটা মনে রাখবো আপাতত যে ফ্লোরিন হচ্ছে তড়িৎ মূল্য সবচেয়ে বেশি। তাহলে 1 নম্বরটা সঠিক। এরপরে 2 নম্বর দেখো, Z2+ হচ্ছে জারক এবং বিজারক হিসেবে ক্রিয়া করে। তো Z2+ অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আয়রনের কথা, Fe2+ এর কথা বলা হয়েছে, যেটাকে আমরা নাম ডাকি হচ্ছে ফেরাস আয়ন। তো এই ফেরাস আয়ন নিয়ে আসলে এই প্রশ্নটা আমি অনেকবারই তোমাদের টেস্ট পেপারে দেখেছি যে এটা জারক এবং বিজারক উভয় হিসেবে ক্রিয়া করতে পারে। এটা অনেকবারই কোশ্চেনটা এসছে। এর কারণ কি তোমরা দেখো, আমরা জানি যে Fe2+ যেটা, এটা কিন্তু আরো একটি ইলেকট্রন ত্যাগ করতে পারে। সেটা ত্যাগ করে তোমরা জানো যে ফেরাস আয়ন থেকে এটা ফেরিক আয়নে কনভার্ট হয়, Fe3+। তাহলে এখানে কি হলো দেখো, এখানে এটা ইলেকট্রন ত্যাগ করলো। তো যে ইলেকট্রন ত্যাগ করে তাকে আমরা বলি বিজারক, আর যে ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বলি জারক। তাই এখানে যেহেতু এই ফেরাস আয়নটা একটা ইলেকট্রন ত্যাগ করলো, তাই এক্ষেত্রে এটাকে আমরা কি বলবো, এক্ষেত্রে এটাকে আমরা বলবো বিজারক। তোমরা এভাবে মনে রাখতে পারো যে বিজারক ইলেকট্রন বর্জন করে, বিজারক ইলেকট্রন বর্জন করে বা ত্যাগ করে, অর্থাৎ এখানে ব আছে, এখানে ব আছে, বিজারক বর্জন, এভাবে মনে রাখবা। আর তাহলে উল্টা যেটা আছে জারক, ওটা তোমাদের অটোমেটিক্যালি মনে থাকবে যে সেটা হচ্ছে গ্রহণ করবে। আচ্ছা, তা এখন এই ফেরাস আয়নটা তো বিজারক হলো, এবার জারক কি হবে দেখো, এখানে ও হচ্ছে Fe2+, অর্থাৎ দুইটা ইলেকট্রন ত্যাগ করে সেই ইলেকট্রন সেই Fe2+ হিসেবে কনভার্ট হয়ে এখন আছে। তার মানে কি, সে কিন্তু চাইলে আবার এই দুইটা ইলেকট্রন যেটা ত্যাগ করেছিল সেটা গ্রহণ করে আবার নিরপেক্ষ পরমাণু আয়রনে পরিণত হতে পারবে। তার মানে এটা ইলেকট্রন গ্রহণও করতে পারবে চাইলে। তাই আমরা জানি যে ইলেকট্রন যে গ্রহণ করে সে হচ্ছে কি জারক। তার মানে খেয়াল করো, এই ফেরাস আয়ন এটা তোমরা খুব স্পেশাল ভাবে মনে রাখবে, যেটা কিন্তু খুবই স্পেশাল একটা আয়ন, যেটা জারক হিসেবেও কাজ করতে পারে আবার বিজারক হিসেবেও কাজ করতে পারে। সো এটা তোমাদের অন্যান্য কোশ্চেনেও লাগতে পারে, সেটা মনে রাখবে। আর 3 নম্বর যে অপশনটা বলা হয়েছে যে এক্স লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কিনা। এক্স আমরা দেখলাম যে কপারের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হয় কিনা, এটা তোমাদেরকে জানতে হবে। তো এই ব্যাপারটা যদি তোমরা বুঝতে চাও তাহলে তোমাদেরকে ধাতুর সক্রিয়তা সিরিজ কি সেটাকে বুঝতে হবে। ধাতুর সক্রিয়তা সিরিজ হচ্ছে এমন একটা সিরিজ যেখানে দেখো যে কতগুলো ধাতু উপর থেকে নিচে তোমরা দেখতে পাচ্ছ সাজানো আছে। তো এখানে উপরের ধাতুগুলো হচ্ছে বেশি সক্রিয় এবং নিচের ধাতুগুলো হচ্ছে কম সক্রিয়, অর্থাৎ যারা উপরে আছে তারা নিচের থেকে উপরে গেলে সক্রিয়তা বাড়বে, এটা তোমরা মনে রাখবে, সক্রিয়তা বাড়ে, তাহলে নিচের দিকে গেলে কমে। তো এখন যারা উপরে দেখেছে তার মানে কি, তারা বেশি শক্তিশালী, এবং যারা নিচে আছে তারা হচ্ছে কম শক্তিশালী বা দুর্বল। এখন যখন আমরা প্রতিস্থাপন বিক্রিয়া দেখব তখন কিন্তু আমরা দেখি যে একটি আয়ন অন্য একটি আয়নকে, একটি মৌল অন্য একটি মৌলকে প্রতিস্থাপন করে। তো সেক্ষেত্রে যে বেশি শক্তিশালী সে হচ্ছে যে তুলনামূলকভাবে দুর্বল তাকে প্রতিস্থাপন করতে পারবে। আর যদি তোমার যে প্রতিস্থাপন করতে চাচ্ছে সে যদি যাকে প্রতিস্থাপন করবে তার চেয়ে কম শক্তিশালী হয় বা দুর্বল হয়, তাহলে কিন্তু এই জিনিসটা ঘটবে না। তো আমাদের এখানে খেয়াল করে দেখো যে এক্স এর কথা যে বলা হয়েছে, এক্স হচ্ছে কপার। তো আমরা দেখি কপারের অবস্থানটা কোথায়, এই যে তোমরা দেখতে পাচ্ছ কপার হচ্ছে আমাদের এখানে। আর সালফিউরিক অ্যাসিড যেহেতু বিক্রিয়া করবে সাথে, তাই সালফিউরিক অ্যাসিডের আমরা জানি হাইড্রোজেন, তাহলে এই যে হাইড্রোজেন। এখন দেখো তার মানে কে উপরে আছে, আমরা দেখতে পাচ্ছি যে কপার হচ্ছে নিচে আর হাইড্রোজেন হচ্ছে উপরে। তো এখন তোমরা যদি বিক্রিয়াটা খেয়াল করো, কপারের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের যদি বিক্রিয়া ঘটে, তাহলে তোমরা অনেকে হয়তো ভাববে যে এখানে হয়তো কপার সালফেট আর হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হবে, কিন্তু এই জিনিসটা কিন্তু ঘটবে না। এর কারণ খেয়াল করো, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া অবশ্যই, কিন্তু এখানে এই যে কপার যে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে চায় এখান থেকে, সেই কপার কিন্তু হাইড্রোজেনের চেয়ে আমাদের সক্রিয়তা সিরিজের নিচে আছে, অর্থাৎ কপার হচ্ছে হাইড্রোজেনের চেয়েও কম সক্রিয় ধাতু বা দুর্বল। তাই কপার কিন্তু হাইড্রোজেনকে সালফেটের পাশ থেকে প্রতিস্থাপন করতে পারবে না, এবং সেজন্য কিন্তু আমরা দেখবো যে এই বিক্রিয়াটা আলটিমেটলি ঘটবে না। এই জন্য আমাদের এই 3 নম্বর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই ইনকারেক্ট, ভুল। তাই আমাদের সঠিক উত্তর হবে এ 1 এবং 2। এখানে যদি কপারের জায়গায় মনে করো জিঙ্ক থাকতো, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই বিক্রিয়াটা ঘটতো, বিকজ খেয়াল করে দেখো জিঙ্ক কিন্তু উপরে আছে, মানে জিঙ্ক হচ্ছে বেশি শক্তিশালী কার চেয়ে, এই যে যাকে প্রতিস্থাপন করতে চাচ্ছে মানে হাইড্রোজেন। তার মানে সেক্ষেত্রে বিক্রিয়াটা ঘটতো, কিন্তু কপার যেহেতু নিচে আছে হাইড্রোজেনের চেয়েও, তাই সেটা ঘটবে না। এরপরে 9 নম্বরে দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে এবং বলা হয়েছে এটি কোন ধরনের বিক্রিয়া। তো এখন এই বিক্রিয়াটা দেখে তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যেখানে উৎপন্ন কি হয়েছে, এখানে উৎপন্ন হয়েছে
ফেরিক হাইড্রোক্সাইড। তো তোমরা একটা জিনিস এখনই মুখস্থ করে ফেলো, সেটা হচ্ছে FeOH2, এটা হচ্ছে তোমরা জানো ফেরাস হাইড্রোক্সাইড, এবং FeOH3 এটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। এই আয়রনের এই দুইটা হাইড্রোক্সাইডই হচ্ছে তোমার পদক্ষেপ পড়ে, অর্থাৎ প্রেসিপিটেশন পড়ে। তাই তোমরা এই দুইটা যে কোনো ধরনের বিক্রিয়া যদি উৎপন্ন হয় তাহলে তোমরা গেস করে ফেলবে যে এটা অবশ্যই একটা অদক্ষেপণ বিক্রিয়া। এবং তোমরা এটাও জেনে রাখো যে ফেরাস হাইড্রোক্সাইডের যে অদক্ষেপটা পড়ে এটা হচ্ছে সবুজ রঙের হয়, আর ফেরিক হাইড্রোক্সাইড যেটা এটা হচ্ছে কিছুটা বাদামি কালারের হয়। তো তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর কি হবে, অদক্ষেপণ বিক্রিয়া। এবং তোমাদের বইয়ে অদক্ষেপণ বিক্রিয়ার অংশে যে বিক্রিয়াগুলো দেওয়া আছে, যেমন যেখানে দেখতে পাচ্ছ যেখানে সিলভার ক্লোরাইড উৎপন্ন হওয়ার একটা বিক্রিয়া দেওয়া আছে, তারপর ব্যারিয়াম সালফেটের একটা বিক্রিয়া দেওয়া আছে। তো এরকম এই বিক্রিয়াগুলোও কিন্তু আসতে পারে। সো তোমরা এই বিক্রিয়াগুলো অবশ্যই মুখস্থ করে রাখবে। এর পরের যে প্রশ্নটা সেটা খেয়াল করো, কেলাস গঠনে ক্যালসিয়াম ক্লোরাইড কতটি পানির অণুর সাথে যুক্ত হয়? তো আমরা জানি যে এই যে বিভিন্ন রকমের যে সল্ট বা লবণ আছে, ক্যালসিয়াম ক্লোরাইড বা আরো যেগুলো আছে, আয়রনের বিভিন্ন রকমের ক্লোরাইড আছে বা জিঙ্ক ক্লোরাইড আছে, তো এগুলো কিন্তু যখন ক্রিস্টাল গঠন করে বা কেলাস গঠন করতে চায় তখন কিন্তু এরা কিছু পরিমাণ পানির সঙ্গে এরা যুক্ত হয় যাতে এদের কেলাস গঠনটা ইজি হয়। তো এখন এই ক্যালসিয়াম ক্লোরাইড কতটি পানির অণুর সাথে যুক্ত, সেটা সঠিক উত্তর হবে হচ্ছে 6 অণু পানির সঙ্গে ক্যালসিয়াম ক্লোরাইড যুক্ত হয়। তো এরকম কিন্তু আরো কিছু উদাহরণ তোমাদের বইয়ে আছে। যেমন তোমরা যদি বইয়ের পানি যোজন বিক্রিয়া যে অংশটা আছে এখানে খেয়াল করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কপার সালফেটের সঙ্গে 5 অণু পানি যুক্ত হয়। ঠিক একইভাবে তোমরা যদি একটু নিচে যাও তাহলে দেখবে যেখানে কিন্তু এরকম আরো অনেকগুলো উদাহরণ আছে। যেমন জিঙ্ক সালফেট, এটা হচ্ছে 7 অণু পানির সঙ্গে যুক্ত হয়। তারপরে হচ্ছে আমাদের ফেরাস সালফেট যেটা আছে এটা হচ্ছে যুক্ত হয় 7 অণুর সঙ্গে। একইভাবে ক্যালসিয়াম ক্লোরাইড, যেমন এটা হচ্ছে তোমাদের কোশ্চেনে এসছে 6 অণু পানির সঙ্গে। আবার ম্যাগনেসিয়াম ক্লোরাইড কিন্তু 7 অণু পানির সঙ্গে। অর্থাৎ বেশিরভাগগুলো কিন্তু এখানে এই তিনটাই কিন্তু 7 অণু পানি, আর ক্যালসিয়াম হচ্ছে 6 অণু এবং কপার হচ্ছে 5 অণু। তো এই জিনিসগুলোর যে কোনো একটাই কিন্তু পরীক্ষা তোমাদের আসতে পারে। সো তোমরা সবগুলো একসাথে মনে রাখবে, যে কোনো আসলে তুমি যেন পারো। এরপরে 11 নম্বর দেখো, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় এখানে তিনটা অপশন আমাদের বলা হয়েছে যে কি হবে। তো তোমরা জানো যে সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা এটা হচ্ছে একটা তীব্র ক্ষার, এবং সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা তীব্র অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড। তো আমরা জানি যে শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার যখন বিক্রিয়া করে তখন সেই বিক্রিয়াটাকে আমরা বলি প্রশমন বিক্রিয়া। এবং এখানে আমাদের একটি লবণ এবং একটি পানি উৎপন্ন হয়। তো এখানে খেয়াল করো আমাদের যে লবণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে সোডিয়াম সালফেট, এবং সাথে আমাদের উৎপন্ন হবে কি পানি। তো এখন এই বিক্রিয়াটা কি জারণ বিজারণ কিনা সেটা জিজ্ঞেস করে দিতে, জারণ বিজারণ ঘটে না এখানে বলা হয়েছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা জানো যে তোমাদের বইয়ে কিন্তু নন রেডক্স বিক্রিয়ার আন্ডারে কিন্তু দুইটা বিক্রিয়ার নাম দেওয়া ছিল, একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া এবং একটা হচ্ছে অদক্ষেপণ বিক্রিয়া। তো তার মানে প্রশমন বিক্রিয়াগুলো কিন্তু আমাদের নন রেডক্স বা জারণ বিজারণ ঘটে না এমন বিক্রিয়া। তো তাহলে আমাদের ওখানে প্রথম অপশনটা কারেক্ট। আবার দ্বিতীয় অপশনে বলা হয়েছিল যে ওখানে প্রশমন যে তাপের মানটা সেটা 57.34, অর্থাৎ ডেলেজের মানটা প্রায় 57.34 কিলোজুল কিনা। ক্ষেত্রে এই যে দেখো এখানে কিন্তু একেবারে স্পষ্টভাবে লেখা আছে যে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে যদি অ্যাসিড এবং ক্ষার দুইটাই যদি তীব্র হয়, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এরকম হয়, তখন কিন্তু তাপের মানটা প্রায় সেমই থাকবে। সেটা হচ্ছে কত, 57.34 কিলোজুল। এটা এই পরিমাণ তাপ উৎপন্ন হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের এখানে এই প্রথম অপশনটাও কারেক্ট এবং দ্বিতীয় অপশনটাও কারেক্ট। কিন্তু 3 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে উৎপন্ন দ্রবণের পিএইচ এর মান 7 অপেক্ষা কম। এটা কিন্তু ভুল। কেন? কারণ তোমরা জানো যে আমাদের প্রশমন বিক্রিয়ায় এই যে লবণ এবং পানি উৎপন্ন হয়, যে এক্ষেত্রে কিন্তু পিএইচ এর মানটা হয়ে যায় 7 এর সমান, অর্থাৎ নিরপেক্ষ। এখানে 7 এর কম হওয়ার সুযোগ নেই। তাই আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে এ, 1 এবং 2। আর 12 নম্বরে একটা বিক্রিয়ার আয়নিক রূপ দেখানো হয়েছে, বিক্রিয়াটিতে কোনটির বিজারণ ঘটেছে এটা হচ্ছে প্রশ্ন। তো এই বিক্রিয়ার আয়নিক রূপটা যদি তোমরা খেয়াল করে দেখো, এখানে আমাদের যে স্ট্যানাম বা টিন, এটার জারণ সংখ্যা এখানে আছে 4+, আর এখানে হচ্ছে কি 2+। আর আয়রন বা ফেরাসের ক্ষেত্রে তুমি খেয়াল করতেছো যে এখানে Fe2+ আছে এবং ডান পাশে হচ্ছে ফেরিক বা Fe3+। তো আমরা জানি যে এখানে এটা দেখে তোমরা বুঝতে পারতেছো যে আয়রন Fe2+, যেটা ফেরাস আয়ন, এটা একটা ইলেকট্রন ত্যাগ করলে কিন্তু এই Fe3+ এ কনভার্ট হয়। তার মানে কি এখানে আমাদের জারণ ঘটেছে, অর্থাৎ আমাদের এই Fe2+ যেটা এটা হচ্ছে জারিত হয়েছে। আর তার মানে অবশ্যই এই SN4+ যেটা, এটাতে অবশ্যই আমাদের কি ঘটেছে, বিজারণ।
কারণ এটা দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর কোনটি হবে? SN4+ বা ডি। তো তোমরা এইভাবে মনে রাখতে পারো অন্যভাবে, যে জারণ সংখ্যা যখন তোমরা দেখবে যে বেড়ে গেছে আগের চেয়ে, তাহলে বুঝবে যে ওই আয়নের ক্ষেত্রে জারণ ঘটেছে, আর জারণ সংখ্যা কমলে আমরা বুঝবো যে সেখানে বিজারণ ঘটেছে। এভাবে তোমরা মনে রাখতে পারো। এরপরে দেখো 13 নম্বরে বলা হয়েছে, এখানে একটা প্রশমন বিক্রিয়া দেখানো হয়েছে। তোমরা খেয়াল করলে যদি দেখো, যেখানে নাইট্রিক অ্যাসিড আছে HNO3 এবং একটা শক্তিশালী তীব্র অ্যাসিড তীব্র ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে। তার মানে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের একটা বিক্রিয়া দেখানো আছে। তো এই প্রশমন বিক্রিয়াটিতে দর্শক আয়ন কোনগুলো, এটা আমাদেরকে জানতে চেয়েছে। তো এটা সঠিক উত্তর হবে হচ্ছে পটাশিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন। কেন? কারণ তোমরা জানো যে যে কোনো প্রশমন বিক্রিয়ায় কিন্তু মেইনলি যারা বিক্রিয়া করে সেটা হচ্ছে অ্যাসিডের হাইড্রোজেন আয়ন এবং ক্ষারের হাইড্রোক্সিল আয়ন, এরা মূলত বিক্রিয়া করে। তো খেয়াল করে দেখো, এরা যদি বিক্রিয়া করে তাহলে যেটা হবে H+ এবং OH-, এরা বিক্রিয়া করলে এরা হয়ে যাবে পানি, H2O। আর এরপরে এটাই হচ্ছে আমাদের মনে রাখবে যে প্রশমন বিক্রিয়ার মেইন যে বিক্রিয়াটা। আর বাকি যে আইনগুলো থাকে ওগুলো মূলত দর্শক আইন হিসেবে থাকে, এবং সেগুলো আমরা জানি যে লবণ তৈরি করে। তো লবণের আইনগুলো দ্রবণে দর্শক আইন হিসেবেই থাকে। তো এখানে আমাদের বাকি যে আইনগুলো রয়ে গেল সেটা হচ্ছে আমাদের নাইট্রেট আয়ন এবং ক্ষারের থেকে আসবে কি? পটাশিয়াম আয়ন। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে পটাশিয়াম এবং নাইট্রেট আয়ন। এরপরে 14 নম্বরে দেখো, HClO4 যেটা আছে, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা কত? তো HClO4 যে অ্যাসিডটা, এটা মূলত হচ্ছে, এটাকে বলা হয় পারক্লোরিক অ্যাসিড। তো এই অ্যাসিডের ক্লোরিনের জারণ সংখ্যা বের করতে হবে। তো এখানে তোমাদেরকে আমি আগেই বলেছি যে যেখানে অক্সিজেন দেখবে সেই অংশটাকে নেগেটিভ প্রান্তের মানটা তোমরা জারণ সংখ্যাটা কত হয় সেটা হিসাব করবে। তাহলে -2 আর হচ্ছে *4, তার মানে হচ্ছে -8। দ্যাট মিনস আমাদের হাইড্রোজেন এবং ক্লোরিন এদের সম্মিলিত হবে, এরা +8 জারণ সংখ্যা ধারণ করবে। তো এখানে হাইড্রোজেন খেয়াল করো, হাইড্রোজেন আমরা জানি যে +1, তাহলে হাইড্রোজেন এখানে কন্ট্রিবিউট করে মাত্র কত? +1। তাহলে +8 হওয়ার জন্য ক্লোরিনের কন্ট্রিবিউশন লাগবে কত? +7। তাহলে খুব ইজিলি আমরা বের করতে পারলাম, এটা হচ্ছে আনসার ডি। 15, নাইট্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় আমরা এখানে দেখতে পাচ্ছি নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়েছে। তো এই বিক্রিয়াটিতে ΔH এর মান কত? এটা একেবারে ডিরেক্ট একটা কোশ্চেন এবং খুব ইজি কোশ্চেন। এই বিক্রিয়াটা তোমাদের বইয়ে হুবহু দেওয়া আছে। এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে নাইট্রোজেন অক্সিজেনের বিক্রিয়া দেওয়াই আছে, এবং এটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া, তাই ΔH এর মান পজিটিভ। তো পজিটিভ কত? 180 কিলোজুল, 180 কিলোজুল। তো এরকম আরো যে বিক্রিয়াগুলো আছে সেগুলো ΔH এর মান যা যা দেওয়া আছে সেগুলো তোমরা মুখস্থ রাখবে, যে কোনোটা আসতে পারে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ, 180। এরপরে দেখো 16 নম্বরে একটা উদ্দীপকে একটা বিক্রিয়া দেওয়া আছে, ফেরিক ক্লোরাইডের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। এখানে এক্স একটা জিনিস উৎপন্ন হয়েছে এবং সাথে আমাদের লবণ উৎপন্ন হবে। তো বলা হয়েছে যে উপরের বিক্রিয়াটিতে এখানে কোনটি সঠিক। তো আমাদেরকে প্রথমে দেখতে হবে এই বিক্রিয়াটিতে এক্স কি আর লবণটা কি। তো এরপরে 16 নম্বরে দেখো এখানে একটা বিক্রিয়া দেখানো হয়েছে। তো এখানে আমাদের এই এক্সটা কি সেটা আমাদেরকে বিক্রিয়াটা যদি আমরা কমপ্লিট করি তাহলে আমরা বুঝতে পারবো। তো এখানে যে বিক্রিয়াটা এখানে কমপ্লিট করে আমি দেখিয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্স বলতে এখানে এই ফেরিক হাইড্রোক্সাইডকে বুঝাইছে, এবং এখানে আমাদের লবণ উৎপন্ন হয়েছে, সোডিয়াম ক্লোরাইড। তো দ্যাট মিনস তোমরা এরকম ফেরিক হাইড্রোক্সাইড বা ফেরাস হাইড্রোক্সাইড উৎপন্ন হওয়ার আগেও বিক্রিয়া দেখছো, সেটা হচ্ছে তোমার অধক্ষেপণ বিক্রিয়া। সো অধক্ষেপণ বিক্রিয়াগুলোতে কিন্তু জারণ বিজারণ ঘটে না। এটা আমরা বইয়ে দেখেছি যে অধক্ষেপণ এবং প্রশমন এগুলো কিন্তু নন রেডক্স বা জারণ বিজারণ ঘটে না এমন বিক্রিয়া। সো তাহলে প্রথম অপশনটা কিন্তু আমাদের এখানে ইনকারেক্ট। তাহলে 2 নাম্বার যেটা বলেছে যে অধক্ষেপণ ঘটে, হ্যাঁ এটা কারেক্ট। আর 3 নম্বরে বলেছে যে উৎপন্ন লবণটি কার্বন টেট্রাক্লোরাইডে অদ্রবণীয় কিনা। কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে একটা দ্রাবক, কিন্তু এটা হচ্ছে অপোলার দ্রাবক, অর্থাৎ পোলার না। কিন্তু আমাদের এখানে ফেরিক হাইড্রোক্সাইড যেটা, এটা কিন্তু একটা পোলার যৌগ। সো পোলার যৌগ কিন্তু অপোলার যে দ্রাবক সেখানে দ্রবীভূত হবে না, কারণ আমরা কেমিস্ট্রিতে একটা আমাদের বেসিক একটা প্রিন্সিপাল আছে যে লাইক ডিজলভস লাইক, অর্থাৎ পোলার যৌগ পোলার দ্রাবকে এবং অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবণীয় হয়। সো ওই নিয়ম অনুসারে এটা আসলে কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত হবে না। তাহলে 3 নম্বরও সঠিক, এবং সঠিক উত্তর হবে সি, 2 এবং 3। ওকে, সো এরপরে দেখো 17 নম্বরে আমাদেরকে আবার নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেনের বিক্রিয়া, যে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই বিক্রিয়াটা দেখানো হয়েছে। তো এখানে 1 নম্বরে বলছে যে এটা কি জারণ বিজারণ ঘটে কিনা। তো তোমরা যদি বিক্রিয়াটা দেখো খেয়াল করে, এখানে নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করেছে এবং উৎপন্ন হয়েছে 2NO2। তো এখানে এই যে মুক্ত মৌল যে অক্সিজেন, এখানে কিন্তু ওর জারণ সংখ্যা 0, কিন্তু এখানে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড এখানে কিন্তু অক্সিজেন জারণ সংখ্যাটা চেঞ্জ হয়ে -2 হয়েছে।
ঠিক একইভাবে এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা কিন্তু +2, কিন্তু এখানে কিন্তু আবার নাইট্রোজেনের জারণ সংখ্যা হয়ে গেছে কত, +4। তার মানে নাইট্রিক অক্সাইড এটা হয়েছে জারিত হয়েছে এবং অক্সিজেন এটা হচ্ছে বিজারিত হয়েছে। সো দ্যাট মিনস এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। আর 2 নম্বর যেটা সাম্যাবস্থার উপর চাপের প্রভাব নাই, এই কথাটা আসলে ভুল। কারণ তোমরা লাশ-হাতেলিয়ার যে নীতিটা পড়েছো সেখানে তোমরা জানো যে যদি চাপের প্রভাব থাকবে কিনা সেটা আসলে ডিপেন্ড করে মূল সংখ্যার উপরে। বিক্রিয়কের মোট মূল সংখ্যা এখানে খেয়াল করো 2, আর এখানে হচ্ছে 1, অর্থাৎ 2 + 1 মানে 3, আর এখানে উৎপাদের যে মূল সংখ্যা সেটা হচ্ছে 2। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়ক থেকে যখন উৎপাদ হলো তখন আমাদের মূল সংখ্যাটা কিন্তু পরিবর্তন হয়েছে। তো এরকম যদি মূল সংখ্যার পরিবর্তন থাকে তখন কিন্তু অবশ্যই চাপের প্রভাবটাও থাকবে। যদি দেখো যে হ্যাঁ মূল সংখ্যা সেম আছে, অর্থাৎ বামেও সাপোজ 3 ডানেও 3, অথবা বাম পাশেও 2 ডান পাশেও 2, তখন কিন্তু আমাদের চাপের প্রভাব থাকবে না। বাট এক্ষেত্রে অবশ্যই আমাদের চাপের প্রভাব থাকবে যেহেতু মূল সংখ্যার পরিবর্তন ঘটেছে। সুতরাং 2 নাম্বারটা যে কথাটা বলা হয়েছে চাপের প্রভাব নাই, এই কথাটা আসলে ভুল। আর লাস্টে যেটা বলছে যে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে। বিক্রিয়কের ঘনমাত্রা এখানে একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে আমাদের 3 মোল টোটাল থাকে আর ডান পাশে হচ্ছে 2 মোল, অর্থাৎ আমাদের এখানে মোল সংখ্যার কিন্তু পরিবর্তন ঘটেছে। অর্থাৎ যখন বিক্রিয়ক থেকে উৎপাদ হয় তখন কিন্তু আমাদের যে ঘনমাত্রা এটা কিন্তু আমাদের চেঞ্জ হয়। তো চেঞ্জটা কিরকম? চেঞ্জটা হচ্ছে এমন যে আমাদের এখানে বিক্রিয়কের মোল সংখ্যার থেকে যেহেতু উৎপাদের মোল সংখ্যা কম, তাই সামনের দিকে গেলে বিক্রিয়াটি বা সাম্যাবস্থা যদি ডান দিকে সরে যায় তাহলে আমরা বলতে পারবো যে এখানে ঘনমাত্রাটা কমে যায়। এবং এই কারণে তুমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াও, অর্থাৎ এখানকার ঘনমাত্রা তুমি যদি আরো বাড়িয়ে দাও, তাহলে সেটা অবশ্যই ডান দিকে সরে যাবে। কেন? কারণ আমরা জানি যে লাশ-হাতেলিয়ার নীতিতে বলা আছে যে ঘনমাত্রা যদি বাড়ানো হয় তাহলে এমন দিকে যাবে যেন ঘনমাত্রাটা কমে যায়। তো এখানে যেহেতু সামনের দিকে গেলে বা ডান দিকে গেলে ঘনমাত্রা কমে, তাই সাম্যাবস্থা রক্ষা করার জন্য বিক্রিয়াটা ডান দিকে সরে যাবে। সো আমাদের 3 নাম্বারটা সঠিক, এবং সঠিক উত্তর এই কারণে আমাদের হবে কি বি, 1 এবং 3। এরপর 18 নম্বরে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে আমাদের 2টা পাত্র দেওয়া আছে। একটা পাত্রে আমরা দেখতে পাচ্ছি আছে সোডিয়াম কার্বনেট এবং আরেকটা পাত্রে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। অর্থাৎ এখানে যে বিক্রিয়াটা ঘটবে সোডিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। সোডিয়াম কার্বনেট তোমরা জানো যে ক্ষার এবং HCl হচ্ছে একটা অ্যাসিড। সো ক্ষার এবং অ্যাসিড বিক্রিয়া করে আমরা জানি লবণ এবং পানি উৎপন্ন হয়। তো এখানে আমাদের যে লবণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এবং অবশ্যই এখানে আমাদের পানি উৎপন্ন হবে, এবং সেই সাথে কিন্তু একটা এক্সট্রা জিনিস উৎপন্ন হবে, সেটা হচ্ছে কি, যদি তোমাদের কোনো কার্বনেট টাইপের কোনো আমাদের যদি যৌগ থাকে তাহলে সেই বিক্রিয়ায় অবশ্যই আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবেই। এটা সবসময় খেয়াল রাখবে। তো এখানে দেখো প্রথমে বলা হয়েছে যে এটা প্রশমন বিক্রিয়া হয়, এটা অবশ্যই কারেক্ট। এরপরে 2 নম্বরে বলেছে জারণ বিজারণ কিনা, জারণ বিজারণ উৎপন্ন হয় কিনা। তো আমরা জানি যে প্রশমন বিক্রিয়া এবং অধঃক্ষেপণ বিক্রিয়া হচ্ছে নন রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ হয় না। সো এটা অবশ্যই একটা ভুল কথা যে জারণ বিজারণ উৎপন্ন হয়। আর 3 নম্বর বলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় কিনা, এটা সঠিক। তোমরা দেখতেই পাচ্ছ যে কার্বনেট যুক্ত কোনো যৌগ থাকলে সেই বিক্রিয়া অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হবে সি, 1 এবং 3। এরপরে দেখো 19 নম্বরে আমাদেরকে একটি উদ্দীপক দিয়েছে। তো এখানে এক্স এবং ওয়াই মৌলগুলো কি তোমাদের খেয়াল করো যে পর্যায় 3 আর গ্রুপ 13, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে এক্স হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম, এবং পর্যায় 3 গ্রুপ 17 এটা হচ্ছে তোমার ক্লোরিন। তাহলে এখানে আমাদের অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন এই 2টা মৌলের কথা বলা হয়েছে। তো এখন XY3 বলতে ওরা যে যৌগটা ইন্ডিকেট করছে XY3, দ্যাট মিন্স অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তার মানে আমাদের এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগটা উৎপন্ন হয়েছে। তো এখন এই যৌগটি কি আর্দ্র বিশ্লেষিত হয়? তো তোমরা যদি তোমাদের বইয়ে দেখো, এই যে আর্দ্র বিশ্লেষণের এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে পানির কিন্তু আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া হয়ে থাকে। তার মানে ওই অপশনটা সঠিক। এবং এখানে খেয়াল করে দেখো আলটিমেটলি কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পাশাপাশি আমাদের HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। তো এই জিনিসটা আমাদের কাজে লাগবে এখনই। এই যেখানে দেখতে পাচ্ছ যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয়, এটা সঠিক। এরপরে যৌগটির জলীয় দ্রবণ অম্লীয়, যেটা তোমরা একটু আগে দেখলে যে পানির সঙ্গে বিক্রিয়া করলে এটা HCl উৎপন্ন করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পাশাপাশি, অর্থাৎ এটি অ্যাসিডিক বা অম্লীয়। আর শেষে বলা হয়েছে যৌগটিতে X এর অষ্টক পূর্ণ। X মানে তো আমরা জানি যে অ্যালুমিনিয়াম। এখন অ্যালুমিনিয়ামের তোমরা জানো পারমাণবিক সংখ্যা 13। তো এটার আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p1, অর্থাৎ শেষের যে কক্ষপথ সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3টি ইলেকট্রন আছে। তাই আমরা বলতে পারি যেটা কিন্তু অষ্টক পূর্ণ না। সো তাহলে এই অপশনটা ভুল। তাহলে সঠিক উত্তর হবে এ, 1 এবং 2।
এরপরে দেখো 20 নম্বরে বলেছে কোনটি একই সাথে পানি বিশ্লেষণ এবং অধক্ষেপণ বিক্রিয়া। তো পানি বিশ্লেষণ বা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া একটু আগে তোমাদেরকে আমি দেখালাম। তো সেখানে তোমরা কি দেখেছিলে খেয়াল করো, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে পানির বিক্রিয়াটা কিন্তু তোমরা একটু আগে দেখলে, তার মানে এটা কিন্তু আমাদের আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আবার একই সাথে এখানে খেয়াল করো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পাশে কিন্তু এস লেখা আছে, এস মানে আমাদের এটা সলিড, অর্থাৎ এটা অধক্ষেপ হিসেবে জমা হবে, তাই এটাকে আমরা কিন্তু একই সাথে অধক্ষেপণ বিক্রিয়া বলতে পারবো। সো আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে বি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস H2 অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl। এরপরে দেখো 21 নাম্বার, হাইড্রোজেন সালফাইডের সঙ্গে ক্লোরিন বিক্রিয়া করলে আমাদের এখানে সালফার এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, এই বিক্রিয়াটি কোন ধরনের? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে হচ্ছে এ, রেডক্স বিক্রিয়া। কেন? এটি অবশ্যই একটি জারণ বিজারণ বিক্রিয়া, কারণ এখানে খেয়াল করো এখানে আমাদের এই হাইড্রোজেন সালফাইডের এখানে যে সালফার আছে, সালফারের কিন্তু এখানে জারণ সংখ্যা হচ্ছে 2-, সেটার কিন্তু এখানে দেখো খেয়াল করে যে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে কিন্তু সালফার এখানে কিন্তু জারণ সংখ্যা কিন্তু 0, কারণ এটা মুক্ত মৌল, তার মানে দুইটা ইলেকট্রন সে ত্যাগ করে দিয়েছে, অর্থাৎ এখানে আমাদের কি ঘটেছে, জারণ। আবার একইভাবে এখানে খেয়াল করো ক্লোরিন, ক্লোরিন কিন্তু এখানে মুক্ত মৌল, তাই এর জারণ সংখ্যা 0। সো এখান থেকে সে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট হয়েছে তখন কিন্তু ক্লোরিনের জারণ সংখ্যা -1 হয়ে গেছে, তার মানে এখানে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইডে পরিণত হয়েছে। সো দ্যাট মিনস এখানে বিজারণ ঘটেছে। এরপর 22 নম্বর দেখো, এখানে আমাদের একটি ডায়াগ্রাম দেখানো আছে। এই ডায়াগ্রামটা তোমরা যারা ভালো করে বই পড়েছো তাদের কাছে অবশ্যই পরিচিত হওয়ার কথা, এটা লাসাতিরের নীতির ওই অংশে আছে, আমি দেখাচ্ছি। তো এখানে আমাদের কোশ্চেন করেছে যে উদ্দীপকের লেখচিত্রের ক্ষেত্রে পি রেখাটি বিক্রিয়কের ঘনমাত্রা নির্দেশ করে, এটা সঠিক কিনা? এই যেখানে দেখতে পাচ্ছ পি, যেটার ঘনমাত্রাটা আস্তে আস্তে কমছে, আর কিউ এরটা কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। তো চলো আমরা এই ছবিটা একটু দেখে নিই। এই যেখানে খেয়াল করো, এই যে এই ডায়াগ্রামটা কিন্তু ওখানে দেওয়া হয়েছে। তো এই যে এখানে দেখো যেটা আস্তে আস্তে কমছে সেটা কিন্তু বিক্রিয়ক, আর যেটা বাড়ছে সেটা কি উৎপাদ, কারণ আমরা জানি যখন বিক্রিয়া ঘটে তখন বিক্রিয়ক আস্তে আস্তে উৎপাদ উৎপন্ন হয়। সো বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমবে এবং ধীরে ধীরে যেহেতু উৎপাদ উৎপন্ন হচ্ছে, সো উৎপাদের ঘনমাত্রাটা আস্তে আস্তে বাড়তে থাকে। সো এই জন্য গ্রাফটা এরকম। আর এখানে এসে দেখো খেয়াল করো, এখানে যে প্যারালাল হয়ে গেছে, তো সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রা কিন্তু অপরিবর্তিত থাকবে। সো এই জন্য কিন্তু এখানে এরকম প্যারালাল। এরপরে আমাদের বলেছে যে এ ও বি অংশ দ্বারা সাম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রাকে বোঝানো হয়। এই যেখানে খেয়াল করো এ এবং বি, এটা কিন্তু আমাদের তার মানে সঠিক। আর হাইড্রোজেন প্লাস আয়োডিন, হাইড্রোজেন আয়োডাইড, এই বিক্রিয়াটির ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা? হ্যাঁ, এটা হতে পারে, এটা এরকম বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের এই ডায়াগ্রামটা প্রযোজ্য হতে পারে। সো দ্যাট মিনস আমাদের এখানে সঠিক উত্তর হবে ডি, 1, 2 এবং 3। এরপরে দেখো 23 নম্বরে বলা হয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে নিচের কোনটি ঘটে? সঠিক উত্তর হবে বি, তাপের শোষণ ঘটে। কেন? কারণ অ্যামোনিয়াম ক্লোরাইড যখন পানিতে দ্রবীভূত হয় তখন এই ধরনের একটি রিঅ্যাকশন ঘটে, অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন এগুলো পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে এবং এটি হচ্ছে একটি তাপহারী বিক্রিয়া। কেননা এর ডেলিচ এর মান হচ্ছে প্লাস 15.15 কিলোজুল পার মোল। সো তাই আমাদের এটি হবে তাপের শোষণ ঘটে, কেননা আমরা জানি তাপহারী বিক্রিয়ায় তাপ শোষিত হয়ে বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হয়। এরপরে দেখো 24, সাম্যাবস্থায় চাপের প্রভাব নেই নিচের কোন বিক্রিয়া? 24 বলা হয়েছে যে সাম্যাবস্থায় চাপের প্রভাব নেই নিচের কোন বিক্রিয়া, তাই না? তো এখন লাসাতিলের নিজের ওখানে তোমরা জানো যে চাপের প্রভাব থাকবে না যখন বিক্রিয়কের মোট মোল সংখ্যা আর উৎপাদের মোট মোল সংখ্যা এটা সমান হবে। তো এখানে প্রত্যেকটা বিক্রিয়া তোমরা সেই হিসাবটা করে দেখো। যেমন এ নম্বরে যদি আমরা দেখি, বিক্রিয়কের মোট মোল সংখ্যা হচ্ছে 1 + 3, দ্যাট মিনস 4, আর ডান পাশে আছে কি 2, তার মানে এটা সমান না। এবার দেখো বি নম্বরে আছে 1 + 1 মানে হচ্ছে 2, আর এই পাশে আছে কত, এই পাশে আছে 2, দ্যাট মিনস এটা কিন্তু সমান। আর সি নাম্বারে দেখো এখানে 2 + 1 3, আর ডান পাশে আছে 2, তার মানে 3 আর 2 এটা সমান না। আবার এখানে আছে 1 আর ডান পাশে আছে 2, এটাও সমান না। দ্যাট মিনস আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে বি, কারণ এখানে আমরা দেখলাম যে এই পাশেও 2 মোল আবার ডান পাশে হচ্ছে 2 মোল। 25 এ কোশ্চেন করা হয়েছে পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত? এটা সরাসরি বইয়ে তোমাদের একটা বক্সে দেওয়া ছিল, সঠিক উত্তর হবে সি, -1। এই যে এখানে তোমরা খেয়াল করো যে এখানে যে বক্সটা দেওয়া ছিল আমাদের, সেই বক্সে কিন্তু স্পষ্টভাবে লেখাই ছিল যে সাধারণভাবে আমরা অক্সিজেনের জারণ সংখ্যা -2 ধরি, কিন্তু পার অক্সাইড যখন হয় তখন হয় -1, আর সুপার অক্সাইড যখন হবে তখন হবে -1/2। তো এই যে এখানে যে এক্সাম্পলগুলো আছে এগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের এখান থেকে যে কোনো একটা আসলে তোমরা যেন পারো। 26 নম্বরে যেটা বলছে এটা আমরা অলরেডি আগে আলোচনা করে ফেলছি যে কোনটি জারক এবং বিজারক উভয় হিসেবে ক্রিয়া করে। সঠিক উত্তর হবে হচ্ছে বি, এই ফেরাস যে আয়নটা আছে Fe2+, কারণ ফেরাস আয়নটা একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ এ কনভার্ট হতে পারে, অর্থাৎ এক্ষেত্রে এটা বিজারক। আবার দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে মুক্ত বা নিরপেক্ষ পরমাণু হিসেবে হতে পারে, তখন সেটা জারক হিসেবে কাজ করে।
সো এরপরে 27 নম্বরে আমাদের এখানে বিক্রিয়া দেখানো হয়েছে যে 27 নম্বরে আমাদের একটি বিক্রিয়া দেখিয়ে বলছে এটি কোন ধরনের বিক্রিয়া। তো আমি তোমাদেরকে আগে বলছি যে যখন তোমরা দেখবা যে বিক্রিয়ক থাকবে দুইটা আর উৎপাদ হবে একটা, তখন সেটা হবে সংযোজন বিক্রিয়া, অর্থাৎ আমাদের এখানে এই নম্বর সঠিক উত্তর। এরপরে 28 নম্বরে আবার আমাদের আগের একটা কোশ্চেন জিজ্ঞেস করছে যে কোনটিতে চাপের প্রভাব বিদ্যমান। আমি তোমাদেরকে অলরেডি বলছি, যখন তোমরা দেখবা যে বাম পাশের বিক্রিয়কের মোল সংখ্যা আর ডান পাশের বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যা সমান, তখন সেটাতে কোনো চাপের প্রভাব থাকবে না। আর যেখানে হচ্ছে আমাদের ডিফারেন্ট আলাদা, সেখানে আমাদের চাপের প্রভাব থাকবে। তো এখানে প্রথম অপশনে দেখো, এখানে প্রথমটাতে আমাদের বাম পাশে 1 মোল, ডান পাশে হচ্ছে 1 মোল, অর্থাৎ মোল সংখ্যা চেঞ্জ হয় নাই। দ্যাট মিনস এখানে চাপের কোনো প্রভাব নাই। তারপরে 2 নম্বরে বলছে যে 2 নম্বরে দেখো বাম পাশে আছে 1 + 1 মানে 2, আর ডান পাশেও আছে 2, দ্যাট মিনস এখানেও চাপের কোনো প্রভাব নাই। আবার 3 নম্বরে দেখো বাম পাশে আছে 3 + 1 মানে হচ্ছে 4 মোল, আর ডান পাশে দেখো 2 + 1 মানে 3 মোল, দ্যাট মিনস এখানে কিন্তু মোল সংখ্যার একটা পরিবর্তন ঘটছে। সো এখানে অবশ্যই চাপের প্রভাব থাকবে, তাই আমাদের সঠিক উত্তর হবে সি। আর ডি নম্বরে একই রকম ভাবে 1 + 1 মানে 2, আর ডান পাশে হচ্ছে 2 মোল, দ্যাট মিনস এখানেও কোনো চাপের প্রভাব নাই। এরপর 29-এ বলা হয়েছে যে কোনটি অলিয়ামে সালফারের জারণ মান, অর্থাৎ এখানে অলিয়াম নামে একটা যৌগ তোমাদেরকে আগে জানতে হবে। অলিয়াম বলা হয় হচ্ছে H2S2O7 এই যৌগকে। তো এই যৌগটা তোমরা কোথায় পাবে? এটা পাবে হচ্ছে তোমরা চ্যাপ্টার যেটা তোমাদের 10 খনিজ সম্পদ ধাতু অধাতু, সেখানে তোমরা দেখবে যে সালফার একটা যৌগের কথা বলা আছে অলিয়াম। তো এখন এই যৌগে সালফারের জারণ মানটা আমরা হিসাব করি। এখানে দেখো যে অক্সিজেন আছে যেহেতু, তো আমরা এখানে -2 × 7, দ্যাট মিনস আমরা পাচ্ছি -14। আর তার মানে আমাদের এখানে হাইড্রোজেন এবং সালফার দুইটা মিলে আমাদের +14 বানাতে হবে। তো হাইড্রোজেন হচ্ছে +1 যেহেতু, তাহলে +1 × 2, দ্যাট মিনস এখানে +2। আর সালফারের এখানে S2 এর কন্ট্রিবিউশন করতে হবে কত? +12। আর যেহেতু এখানে S2 আছে, সো একটা সালফারের জারণ মান হবে কি এই +12 এর অর্ধেক, অর্থাৎ +6। তাই আমাদের সঠিক উত্তর হবে ডি। তো এরকম অনেক যৌগের কিন্তু তোমাদের সংকেত দিবে না, না দিয়ে তোমাদেরকে একটা কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করতে বলতে পারে। সো তোমরা চেষ্টা করবে তোমাদের বইয়ে অন্তত যতগুলো যৌগ আছে সেগুলোর নাম এবং সংকেত গুলো জানার, যেগুলো তোমাদের অনেক উপকার আসবে এমসিকিউর সময়। কারণ এখানে তুমি যদি যৌগের সংকেতই না জানো, তাহলে কিন্তু আর জারণ মান বের করা তোমার পক্ষে সম্ভব না। আমাদের এখানে 30 নম্বরে বলেছে কোনটি বিজারক। তো তোমরা জানো যে বিজারক হচ্ছে যে ইলেকট্রন বর্জন করতে পারে। সো এখানে এই Fe3+ যেটা, এটা কিন্তু আর ত্যাগ করতে পারবে না, সর্বোচ্চ 3টাই পারতো। আবার কপারও সর্বোচ্চ 2টা পারতো, জিঙ্কও সর্বোচ্চ 2টা পারতো। সুতরাং এগুলো কিন্তু ফার্দার আর কোনো ইলেকট্রন ত্যাগ করা এদের পক্ষে সম্ভব নয়। কিন্তু এখানে যে Pb2+ মানে প্লাম্বাম বা লেডের যে আয়নটা দেওয়া আছে, এটা কিন্তু ফার্দার 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, ত্যাগ করে এটা Pb4+ এ কনভার্ট হতে পারে। সো তাহলে আমাদের সঠিক উত্তর হবে ডি, Pb2+। সো এই ছিল আজকের ভিডিওটি। আমরা মোট 1 থেকে 30 পর্যন্ত এমসিকিউ সলভ করলাম। তো পরবর্তী বাকি 3টা ভিডিওতে এভাবে আমরা 30টা বা 32টা করে এমসিকিউ সলভ করে আমরা আমাদের এই চ্যাপ্টারের সবগুলো এমসিকিউ অর্থাৎ প্রায় 124টা এমসিকিউর মতন আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। তো প্লেলিস্টের পরবর্তী ভিডিওটিতে তোমরা চোখ রাখো, তাহলে পরবর্তী এমসিকিউগুলো তোমরা সলভ করে শেষ করতে পারবে। সো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। কারণ এখানে তুমি যদি যৌগের সংকেতই না জানো, তাহলে কিন্তু আর জারণ মান বের করা তোমার পক্ষে সম্ভব না। এরপরে আমাদের এখানে 30 নম্বরে বলেছে কোনটি বিজারক। তো তোমরা জানো যে বিজারক হচ্ছে যে ইলেকট্রন বর্জন করতে পারে। সো এখানে এই Fe3+ যেটা, এটা কিন্তু আর ত্যাগ করতে পারবে না, সর্বোচ্চ 3টাই পারতো। আবার কপারও সর্বোচ্চ 2টা পারতো, জিঙ্কও সর্বোচ্চ 2টা পারতো। সুতরাং এগুলো কিন্তু ফার্দার আর কোনো ইলেকট্রন ত্যাগ করা এদের পক্ষে সম্ভব নয়। কিন্তু এখানে যে Pb2+ মানে প্লাম্বাম বা লেডের যে আয়নটা দেওয়া আছে, এটা কিন্তু ফার্দার 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, ত্যাগ করে এটা Pb4+ এ কনভার্ট হতে পারে। সো তাহলে আমাদের সঠিক উত্তর হবে ডি, Pb2+। সো এই ছিল আজকের ভিডিওটি। আমরা মোট 1 থেকে 30 পর্যন্ত এমসিকিউ সলভ করলাম। তো পরবর্তী বাকি 3টা ভিডিওতে এভাবে আমরা 30টা বা 32টা করে এমসিকিউ সলভ করে আমরা আমাদের এই চ্যাপ্টারের সবগুলো এমসিকিউ অর্থাৎ প্রায় 124টা এমসিকিউর মতন আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। তো প্লেলিস্টের পরবর্তী ভিডিওটিতে তোমরা চোখ রাখো, তাহলে পরবর্তী এমসিকিউগুলো তোমরা সলভ করে শেষ করতে পারবে। সো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।